So hey guys, welcome to my video. Today we will discuss about stress, strain and also concept of rigid elastic body and also plastic body. So let's go the video. Let's go. তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে স্ট্রেস জিনিসটা কি। আচ্ছা, স্ট্রেস জিনিসটা কি সেটাই যেটা আমরা বেশি পড়াশোনা করলে মাথায় যে জিনিসটা প্রেশার পড়ে, এটার সাথে কি কোনো রিলেট করছে যে স্ট্রেস? অনেকে বলে খুব বেশি পড়াশোনা করলে স্ট্রেস হয় মাথায়, এটা কি সত্যি? আচ্ছা হ্যাঁ, কথাটা কিন্তু কিছুটা যায় ওর সাথে, স্ট্রেসের সাথে। তো কেন বলছি? স্ট্রেস মানে স্ট্রেস এই শব্দটা ডিফাইন করছে ফোর্স পার ইউনিট এরিয়া। মানে হচ্ছে যদি কোনো একটা ম্যাটেরিয়ালস বা অবজেক্ট ইন প্র্যাকটিক্যালি নেচারালি যদি দেখি, সাপোজ এটা একটা অবজেক্ট, ওকে, এই অবজেক্টটাকে যদি আমি বাইরে থেকে যদি কম্প্রেশন দিই বা কম্প্রেস করি, ওকে, তারপর একটা অবজেক্টকে আমি বাইরে থেকে কম্প্রেস করছি, বা এই অবজেক্টটা যেটা আমার হাতে রয়েছে, এই অবজেক্টটাকে যদি আমরা বাইরে থেকে কম্প্রেস করি তো কি করবে বেসিক্যালি? তো এই ধরো একটা অবজেক্ট রয়েছে, একে যদি আমরা বাইরে থেকে একটা প্রেসার দিই বা ফোর্স দিই, তো এই কি করবে না, এটা রেজিস্টিং ফোর্স ইন্টারনালি ক্রিয়েট করবে। রেজিস্টিং ফোর্স বলতে না, একটা অবজেক্টকে যদি আমরা বাইরে থেকে তাকে কম্প্রেস করতে চাই বা বাইরে থেকে এক্সটার্নালি যদি ফোর্স অ্যাপ্লাই করি, সে কি করবে, তার ডিফরমেশনটা হতে বাধা দিবে। মানে কি, তার লেন্থের পরিবর্তন হতে সে বাধা দিতে চাইবে, মানে তার সেই ইকুইলিব্রিয়াম বা একই কন্ডিশন অবস্থায় সে থাকতে চাইবে, কোনো লেন্থের পরিবর্তন হতে চাইবে না। ঠিক আছে? তো এক্সটার্নালি আমি ফোর্স দিচ্ছি, ও কি করবে, ভেতর থেকে একটা রেজিস্টিং ফোর্স কাজ করবে, যার থ্রুতে এই ফোর্সের ঠিক অপোজিটে একটা নর্মাল রিঅ্যাকশন বরাবর একটা রেজিস্টিং ফোর্স কাজ করে, যেটার দ্বারা ফোর্সটাকে রেজিস্ট করে। এই রেজিস্টিং ফোর্সটা এই পার ইউনিট যে ক্রস সেকশনাল এরিয়া, এবার যেমন অবজেক্ট তেমন ক্রস সেকশনাল এরিয়া। যদি এটা হয় সার্কুলার ক্রস সেকশন, যদি স্কোয়ার হয় তো তার ক্রস সেকশনাল এরিয়া আলাদা হবে। তো তাই এই ফোর্সটা রেজিস্টিং ফোর্স, বেসিক্যালি স্ট্রেস ইকুয়াল টু আমরা বললাম ফোর্স বাই এরিয়া, এটা কমন ডেফিনেশন, কিন্তু বাস্তবে হয় রেজিস্টিং ফোর্স বাই এরিয়া। এটাই হচ্ছে স্ট্রেসের মেন ফর্মুলা, যেটা বাস্তবে জানি বা যেটা অ্যাকচুয়াল ফর্মুলা বলা হয়। তো রেজিস্টিং ফোর্স বাই এরিয়া হচ্ছে স্ট্রেস, মানে একটা অবজেক্টকে বাইরে থেকে এক্সটার্নালি ফোর্স দিলাম, তাই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য যে ইন্টারনালি যে রেজিস্টিং ফোর্স কাজ করছে সেই পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে, সেটা হচ্ছে তার স্ট্রেস। এবার হচ্ছে কথা হচ্ছে স্ট্রেসের জন্যই কি স্ট্রেন হয়? হ্যাঁ অবশ্যই, স্ট্রেস না দিলে কোনোদিন স্ট্রেন সম্ভব হয় না, স্ট্রেসের উপর স্ট্রেন ডিপেন্ডেন্ট। ওকে, তো এবার স্ট্রেনটা বুঝবো যে স্ট্রেন জিনিসটা কি। তো স্ট্রেনটা কি না, এই একটা অবজেক্ট আবার একইভাবে ড্র করলাম। তো এই অবজেক্টটাকে যদি তখন দেখালাম যে কম্প্রেসেবল ফোর্স, ওকে, কম্প্রেসেবল ফোর্স বা কম্প্রেস করছি। এখন ধরলাম আমি অবজেক্টটাকে দুদিক থেকে একটা লংগিটিউডিনাল, মানে লেন্থ বরাবর, এই লংগিটিউডিনাল এইভাবে লেন্থ বরাবর, এটাকে বলে লংগিটিউডিনাল। তো লংগিটিউডিনাল একটা স্ট্রেস দিচ্ছি, মানে কি ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া অ্যাপ্লাই করছি। তো তার ফলে কি হবে, এটার লেন্থ ছিল লেফট যদি ধরি, তারপরে এটা হয়তো 8 বা 9 সেমি, ঠিক আছে। তো এটাকে যদি লেন্থ বরাবর আমি যদি স্ট্রেস দিই বা লংগিটিউডিনাল যদি স্ট্রেস দিই, তো কি হবে, লেন্থের চেঞ্জ হবে। আর লেন্থের চেঞ্জ হলে কি হবে, এই অবজেক্টটা এই অবস্থায় চলে আসবে, ক্রস সেকশনাল এরিয়াটা কমে যাবে, লেন্থ বেড়ে যাবে, ক্রস সেকশনাল এরিয়াটা কমে যাবে, লেন্থ বেড়ে যাবে। তো সাপোজ এর ফার্স্ট লেন্থ ছিল এল, বেড়ে হয়েছে এল প্লাস ডিএল, মানে চেঞ্জ হয়েছে। এল ছিল সাপোজ 5 ছিল, হয়েছে 5 প্লাস আবার 7 অ্যাড হয়েছে, তো তাই এল প্লাস একটা ডিএল ধরলাম, না ডেল্টা এল ধরলাম।
ডেল্টা এল ধরলাম, তো চেঞ্জ হয়েছে ডেল্টা এল, এল ইনিশিয়াল ছিল, চেঞ্জ হয়েছে ডেল্টা এল। ঠিক আছে, তো আমাদের তাহলে স্ট্রেন কি, স্ট্রেন ডিফাইনটা কি? স্ট্রেন বোঝায় যে স্ট্রেসের অ্যাপ্লাইয়ের পর, স্ট্রেস দেওয়ার পর একটা অবজেক্টের ইনিশিয়ালি কতটা লেন্থ ছিল, তার চেঞ্জ কতটা হলো, সেটার যে রেশিও, সেটাই। তো বেসিক্যালি ডিফাইন এরকম হয়, স্ট্রেন ইকুয়াল টু হয় চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ by its original length, by its original length। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের কনসেপ্ট, যে স্ট্রেস না হলে স্ট্রেন হবে না। হ্যাঁ, অনেকে আবার বেশি পড়াশোনা করলে মাথায় স্ট্রেস পড়ে, হ্যাঁ, ভেতর থেকে প্রেসার ক্রিয়েট হয়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেন, আমি মজা করলাম জাস্ট, এটাই বেসিক ডিফারেন্স, বা সরি বেসিক ডিফারেন্স বলছি, এটাই বেসিক ডেফিনেশন যেটা। তো এটাই আশা করছি বুঝতে পেরেছে। এবার আমরা বলবো যে বাস্তবে যে ইলাস্টিক বডি, প্লাস্টিক বডি কিংবা রিজিড বডি রয়েছে, তার যে কনসেপ্টটা, সেটা একটা ছোট কনসেপ্ট বা ছোট ডেফিনেশন হিসেবে একটা স্মল, যত কম সময় পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখতে থাকো। তো রিজিড বডি, প্লাস্টিক বডি, ইলাস্টিক বডি, ওকে। রিজিড বডি, প্লাস্টিক বডি, ইলাস্টিক বডি মানেটা কি? রিজিড মানে কি? রিজিড মানেটা কি? রিজিড মানে হচ্ছে এমন একটা বডি না যেটাকে আমরা স্ট্রেস যদি দিই, তাতে সেই বডিতে যদি আমরা স্ট্রেস দিই, তার কোনো স্ট্রেন হয় না, মানে ডিফরমেশন হয় না, লেন্থের কোনো পরিবর্তন হয় না। আসলে এই ইউনিভার্সে বাস্তবে কোনো রিজিড বডি কোনো বাস্তবে নেই। এটা জাস্ট একটা ইমাজিন করা হয় যে রিজিড বডি এমন একটা ধরনের বডি হবে যেটা স্ট্রেস দিলে তার কোনো ডিফরমেশন হবে না। ওকে, ডিফাইনটা বোঝা গেল। আর ডেফিনেশনগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে, বই থেকে নোট ডাউন করে দেবে। জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, আমি ডেফিনেশন লিখাচ্ছি না, ঠিক আছে, জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো দেবো। ওকে, তো তো এবার হচ্ছে বলবো যে রিজিড বডি হয়ে গেলো, এবার হচ্ছে প্লাস্টিক বডি আর ইলাস্টিক বডি। তো প্লাস্টিক বডি কি না, প্লাস্টিক বডি এমন এক ধরনের বডি যেটা ডিফরমেশন হবে, অবশ্যই ডিফরমেশন হবে, বাট একটা ইলাস্টিক লিমিটের বাইরে, একটা ইলাস্টিক লিমিটের বাইরে যদি ডিফরমেশনটা হয়ে যায়, সে তার আগের অবস্থায় পুনরায় ফিরে আসতে পারবে না, ওই ডিফরমেশনটা পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে। বোঝা গেল? তো তাহলে কি বললাম, ইলাস্টিক বডি প্লাস্টিক বডি এমন এক ধরনের বডি যেখানে স্ট্রেস দিলে স্ট্রেন হবে, আর একটা লিমিটের মধ্যে স্ট্রেন হবে, আর সেই লিমিটটা যদি ক্রস করে যায় সে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে, সে তার আগের অবস্থায় ফিরে আসবে না। আর ইলাস্টিক বডি কি? ইলাস্টিক বডি এমন ধরনের বডি যেখানে কিন্তু ইট ইজ এ টাইপ অফ বডি which is deformed gradually, okay, বেসিক্যালি এটা ডিফর্ম হবে when we apply externally stress apply করব, ঠিক আছে, যখন স্ট্রেস অ্যাপ্লাই করবে ডিফর্ম হবে, এবং ওই স্ট্রেসটা when it is removed then it is retain its original shape, when the external force or external stress is removed। মানে এক্সটার্নালি যে স্ট্রেসটার দ্বারা তাকে আমরা ডিফর্ম করলাম, সেটা যখন আবার রিমুভ করে দিলাম, তো সেটার আগের অবস্থায় ফিরে চলে আসবে। তো আজকে লাস্ট কনসেপ্ট আর একটা, যেটা এই দুটো কনসেপ্ট বা তিনটে কনসেপ্ট এর জন্য কাজে লাগবে। তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা লাস্ট কনসেপ্ট, তো এটা বলেই আজকের ভিডিওটা আজকের মতো, ঠিক আছে। তো নেক্সট দিন তারপর দেখা হবে। তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা বুঝে নিলে পুরো কনসেপ্ট ক্লিয়ার, ওকে। তো স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রামটা কেমন হয় ডাকটাইল আর ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য। তো আজকে আমরা শুধু ডাকটাইলটা করবো, যেহেতু আমরা ইলাস্টিক বডি প্লাস্টিক বডি করলাম, তো ডাকটাইলটা করবো, পরের দিন ব্রিটেলটা করবো, ওকে। তো স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করছি, দাঁড়া।
তো এটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম বেসিক্যালি, ঠিক আছে। তো এটার কিছু পয়েন্ট এখানে আমি হেডলাইন করলাম বা পয়েন্টগুলোকে চিহ্নিত করলাম, তো পয়েন্টগুলোকেই জানতে হবে। আর এই গ্রাফটা কিন্তু কেউ মানুষের কোনো আঁকা নয়, এটা কম্পিউটার অবজারভেশনে এই গ্রাফটা বেরিয়েছে। তো বেসিক্যালি কেমনভাবে ডিফর্ম হয় বা কেমনভাবে একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের নেচার হয়, ডিফরমেশনটা কেমন হয় স্ট্রেস দিলে, সেটার বেসিক্যালি প্র্যাকটিক্যালি এই অবজারভেশনে এই গ্রাফটা বেরিয়েছে। তো এখানে এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। ধরো একটা অবজেক্টকে স্ট্রেস দিচ্ছি, তো এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, মানে ওই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস আমি দিলে স্ট্রেনটা হবে। স্ট্রেস আর স্ট্রেন দুটো প্রপোর্শনাল, এই পয়েন্ট হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এই পয়েন্টের নাম হচ্ছে প্রপোর্শনাল লিমিট, যেখানে স্ট্রেস আর স্ট্রেন দুটো প্রপোর্শনাল। স্ট্রেস বাড়লে স্ট্রেনও বাড়বে। ফোর্স অ্যাপ্লাই করলাম, স্ট্রেস দিচ্ছি, তো অবজেক্টের লেন্থেরও পরিবর্তন। বিটা কি? বিটা হচ্ছে ইলাস্টিক লিমিট। বিটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তো এই ইলাস্টিক লিমিট এমন একটা পয়েন্ট, যেই পয়েন্ট পর্যন্ত একটা বডির ম্যাক্সিমাম ধরতে পারি, যে স্ট্রেস ম্যাক্সিমাম নয়, যে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস দিলে স্ট্রেন তো হবে, কিন্তু এই পয়েন্টের পর যদি আর আমরা একটা অবজেক্টকে স্ট্রেস দিই, সে তার আগের অবস্থায় ফিরে আসতে আর পারবে না। কেন ফিরে আসতে পারবে না? এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস দিলে স্ট্রেন হবে, প্রপোর্শনালিটি কাজ করবে, কিন্তু ইলাস্টিক লিমিটের পর যদি আমরা স্ট্রেস দিই, ডিফর্ম হয়, আবার স্ট্রেসটাকে যদি রিমুভ করে দিই, তো অবজেক্টটা কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। এটাই কিন্তু প্লাস্টিক্যালি নেচার শুরু হয়ে যায়। ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলে অবজেক্টটা প্লাস্টিক নেচার হিসেবে অ্যাক্ট করে। এবার কনসেপ্ট ক্লিয়ার কেন আমি ইলাস্টিক বডি বা প্লাস্টিক বডি বলেছিলাম? তো এই ইলাস্টিক লিমিটটা হচ্ছে মেন পয়েন্ট, যেখানে পরেই কিন্তু একটা বডি ন্যাচারালি প্লাস্টিক বিহেভিয়ার করে। ওকে, তো প্লাস্টিক বিহেভিয়ার বি পয়েন্ট আর সি পয়েন্টটা হচ্ছে, বি পয়েন্টে ইলাস্টিক লিমিট, সি পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট, এটা আপার ইয়েল পয়েন্ট, বি হচ্ছে লোয়ার ইয়েল পয়েন্ট। দেন এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেস মানে কি? এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস। লিখে রাখবে, তোমরা নোট ডাউন করবে, আমি আর লিখছি না। আলটিমেট স্ট্রেস মানে কি? এই পয়েন্টে অবজেক্টটাকে যে আমরা স্ট্রেস দিয়েছি, এই পয়েন্ট পর্যন্ত তার ম্যাক্সিমাম স্ট্রেস সে নিতে পারবে। মানে তার মধ্যে যে স্ট্রেসটা আমরা দিলাম বা তার ওপর যে স্ট্রেসটা ক্রিয়েট করলাম, তার জন্য সে ডিফর্মেশন হলো বা প্লাস্টিক বিহেভিয়ারতে গেল, তারপর এই ই পয়েন্ট পর্যন্ত, যেটাকে বলা হয় আলটিমেট স্ট্রেস পয়েন্ট, যেখানে ওই পয়েন্ট পর্যন্ত কিন্তু ওই বডিটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্ট্রেসের দরুন ডিফর্মেশন হতে পারবে। মানে এরপর আর স্ট্রেন মানে স্ট্রেস দেওয়া হলে স্ট্রেন হবে না, ডিফর্ম হবে না। এরপর ডাইরেক্টলি এফ রয়েছে, যেটা বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। মানে এই আলটিমেট স্ট্রেস পয়েন্ট পর্যন্ত বডিটা ম্যাক্সিমাম ডিফর্ম হবে স্ট্রেসের দরুন, যেখানেই ম্যাক্সিমাম স্ট্রেস কাউন্ট করা হয়, আলটিমেট স্ট্রেস। এর বেশি স্ট্রেস এই বডিতে আর দেওয়া যায় না। বেসিক্যালি কোন ধরনের বডি না, যেগুলো ডাকটাইল বডি হয়, ডাকটাইল অবজেক্ট। দেন এটা হচ্ছে এফ। এফ হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। এরপর মানে এই পয়েন্টের পর যদি আমরা স্ট্রেস দিই, তো আর স্ট্রেন না হয়ে ডাইরেক্ট বডিটা অর্ধেক হয়ে যাবে, পুরো দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, লাইক একটা পেনকে, এটা যদি আমি স্ট্রেস দিচ্ছি, স্ট্রেস দিতে দিতে বাড়ছি, ক্রস সেকশন রিডিউস হচ্ছে, রিডিউস হতে হতে সরু হচ্ছে, তো এক সময় আলটিমেট স্ট্রেসের পর বডিটা দুটো আলাদা আলাদা হবে। বোঝা গেল? তো এই হচ্ছে আজকের কনসেপ্ট। পরের দিন আমরা পড়বো ব্রিটেল ম্যাটেরিয়ালের স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। ব্রিটেল ম্যাটেরিয়ালটা তোমরা পরের দিন একটু জেনে এসো, মানে জানবে হয়তো, ইট, পাথর, কাঁচ, এগুলো হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। তো পরের দিন দেখা হচ্ছে। সি ইউ সুন, বাই।